হ্যালো ভিউয়ার্স, আমাদের চ্যানেলের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। বিয়েটা হয়েই গেল। আমিও বিবাহিত। আমারও এখন আলাদা ছোট্ট একটা সংসার হতো, কিন্তু এসে পড়লাম বড় বোনের সতীন হয়ে। হ্যাঁ, বিয়েটা তো হলো আমার বোন জামাই সায়ান মাহমুদের সাথে, যার সাথে ঠিক 6 মাস আগে আমার বড় বোন অনামিকা ইসলামের সাথে বিয়ে হয়েছিল। না, আমার আপু মরেনি, বেঁচেই আছে। তবুও আমাকে তার সতীন হয়েই আজ থেকে সংসারের দায়িত্ব নিতে হবে। 5 মাস আগে যখন ভাইয়া আপু ফ্যামিলি ট্রিপ থেকে ফিরছিল, তখন হঠাৎ অ্যাক্সিডেন্টে ভাইয়ার বাবা মা মারা যায় আর আপু চলে যায় কোমায়। মেরুদণ্ডের হাড় ভেঙেছে, মাথায় আঘাত লেগেছে। বাবা মাকে হারিয়ে সায়ান ভাইয়ার পৃথিবীতে অনামিকা আপু। সব ভালোই চলছিল, কিন্তু ওই যে কপালের লিখন, আমার ক্ষেত্রেও তাই হলো। আপুর জন্য রাখা নার্স আপুর টেক কেয়ার করেনি, সেই মূল্য আমাকে আমার জীবন দিয়ে দিতে হবে। কোনো কালে আমি আমার বাবার প্রিয় ছিলাম না। আমার জায়গায় ছেলে আশা করেছিল, তো তাই হয়তো আমাকে মেনে নিতে পারে। সেদিকে আপু তার চোখের মনি বড় মেয়ে। আপুর দেখাশোনা করার জন্য আমাকে তার সতীন করার কোনো প্রয়োজন ছিল কিনা আমি জানি না, তবে বিগত 15 মিনিট যতটা আন্দাজ করেছি তা হলো, 1, আমাকে বিয়ে দিলে বাবার ঘাড়ের বোঝা কমবে। 2, সংসারটা নিজের মনে করে আগলে রাখবো। যদিও আমাকে বলা হয়েছে আপুর আমানতের সব। আচ্ছা, আমিও তো এখন সায়নের স্ত্রী, তাহলে কি করে এসব আপুর আমানত হলো? 3, মেয়ের জামাই যদি পরনারীতে আসক্ত হয়ে যায়, যদি আপুকে না রাখে, তাই তার জন্য তার বেড পার্টনার দিয়ে দিল। আপু তো কোনো একদিন সুস্থ হবে, সেদিন কি জবাব দিবে তারা? তার ভালোবাসার সংসারে কি আপু আমাকে মেনে নিবে? ডায়েরিতে কথাগুলো লিখে আয়নার সামনে দাঁড়ানো অতসী। কিছুক্ষণ আগেই তার বিয়ে হয়েছে, অথচ তার শরীরে নেই কোনো হলুদের গন্ধ, নেই কোনো বিয়ের সাজ। চুপচাপ আয়নায় নিজেকে দেখছে সে। গলার নিচে বেশ কালো হয়ে গেছে, কপালে বাবাসে ব্যান্ডেজ লাগানো, ঠোঁট কেটেছে, হাত পায়ে কাল ছিটে দাগ। ফোনটা নিয়ে গেছে ওর বাবা, তাই তো চাইলেও প্রিয় মানুষটাকে আর দেখতে পারবে না সে। তার ছবিও যে অতসীর জন্য অনেকটা সাহস যোগান দিত। এক হিসেবে ভালোই হয়েছে, সে তো মুক্তি চেয়েছিল, আজ পেয়েও গেল। আচ্ছা, সে কি জানে সে মুক্তি পেয়েছে? দরজায় নক পড়ছে, সায়ান ভেতরে এলো। কেন যেন অতসীকে তার সহ্য হচ্ছে না। সায়ান প্রচন্ড ভালোবাসে অনামিকাকে, তাই তো তার জন্য বাধ্য হয়ে তার সতীন আনলো। সতীন, এই মেয়েকে সায়ান চেয়েও দেখবে না। অনামিকা জীবন্ত লাশ হলেও ওকে নিয়ে সায়ান সারা জীবন কাটিয়ে দিতে পারবে। অতসীকে ডেকে সায়ান বলল, দেখো অতসী, আমি জানি তুমি মেনে নিতে পারছো আমাকে, কিন্তু আমি তোমাকে মানতে পারবো না। আমার কাছে কখনো কোনো অধিকার চাইবে না। তোমাকে বিয়েটা শুধুমাত্র অনার জন্য করা, তুমি অনার খেয়াল রাখবে, এতেই হবে। তাছাড়া আর কোনো কিছুই আমার থেকে আশা করবা না। এই বাসায় যথেষ্ট শালীন হয়ে চলবে, যখন তখন যেন ওড়না ছাড়া না দেখি। আর এবার ছেলেদের পিছন ছাড়বে। তুমি এখন মিসেস সায়ান মাহমুদ, আশা করছি মাথায় রাখবে। ভাইয়া, একটা কথা ছিল। বলো। আসলে আমি টিউশনই করাতাম, মূলত আমার লেখাপড়া তাতেই চলত। তো আমি আসলে একটু বের হতাম, সন্ধ্যার আগেই ফিরে আসবো। সায়ান কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। ফিরে এসে অতসীর সামনে না অতসীর গায়ে টাকা ছুঁড়ে মারল আর বলল, নার্সকে আমি 25,000 দিয়ে রেখেছিলাম, এখানে 30 আছে, প্রতি মাসের 1 তারিখে পেয়ে যাবে, কিন্তু মাইন্ড ইট, অনার যত্নে যেন ক্ষতি না হয়। ঠোঁটের পাশে লেগে আবার একটু রক্ত আসলো। কষ্ট লাগছিল, কিন্তু প্রকাশ করে কি লাভ? টাকাগুলো রেখে অনামিকার কাছে চলে এলো অতসী। আপুর সব টাইম টেবিল করতে হয়, লিকুইড খাবার দেওয়া হয়। অতসী খাবারের চার্ট দেখে খাবার বানিয়ে এনে খাইয়ে দিল, হাত মুখ মুছিয়ে কাপড় চেঞ্জ করে দিয়েছে। অতসীর আপু খুব সুন্দরী, তাই তো সায়ান ভাইয়া মতো স্বামী পেয়েছে। দুজন দুজনের সমান সমান, রূপে গুণে কিংবা শিক্ষায়। আপুদের বিয়েটা হলো ঘরোয়াভাবে। কথা ছিল ট্রিপ থেকে ফিরে এসে বড় করে আয়োজন করবে, কিন্তু তার আগেই সব উলট পালট হয়ে গেছে। এসব ভাবতে ভাবতে কখন যে অথচ ঘুমিয়ে গেছে তার খেয়ালই নেই, কারণ সারাদিন না খাওয়া শরীরে টান ছিল না। ঘুম যখন ভাঙলো তখন বুঝতে পারলো ও কোথাও থেকে পড়ে যাচ্ছে।
কারো কথার শব্দ শুনতে পাচ্ছে। এই বেহায়া মেয়ে, এত সাহস কি করে হয় আমার অনার পাশে ঘুমানোর? অনার জায়গা নিতে চাও? এটা আমার আর অনার খাট। এই ঘরে তুমি আসবে, কিন্তু অনার সংসারে ঢোকার চেষ্টা করবে না। সাহস কি করে হয় এই খাটে স্পর্শ করার? এখানে অনা ব্যতীত অন্য কোনো মেয়ের জায়গা নেই। কথাগুলো বলে সায়ান জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। অতসীর হাত পা কাঁপছে। ঘুম ঘুম চোখে দরজার কাছে দুপা মুড়ে বসে অস্ফুট স্বরে ডেকে উঠল। ও মা! অতসীর মা মাগরিবের নামাজ পড়ে কেবল দুচোখ বন্ধ করেছিল। হঠাৎ মনে হলো অতসী ডাকছে। চোখ খুলে দেখে মেয়ে তো নেই, থাকবেই বা কি করে? মেয়ে তো অনামিকার বাসায়। অতসীর বাবা, মেয়েটার একটু খোঁজ খবর। কতবার বলেছি আমাকে অতসীর বাবা বলবা না? বলছি না অনামিকার বাবা বলে ডাকতে? কেন অনামিকার বাবা বলে ডাকবো? অতসী আমার বড় সন্তান, তাই অতসীর বাবা বলেই ডাকবো। অতসী না, অনামিকা আমাদের সন্তান। হ্যাঁ, মানছি অনামিকা আমাদের সন্তানের মতো, কিন্তু কেন আপনি নিজের মেয়ের সাথে এমন করেন? কোনো দায়িত্ব তো পালন করলেন না, মেয়েটাকে কোনোদিন আদর করে মা ডাকটাও ডাকলেন না। অথচ কি, তোর মেয়ের জন্মের সময় আমার থেকে সব কেড়ে নিয়েছে, ভুলে গেছিস? শোন, অনামিকা আমাদের প্রথম সন্তান। ও আমাদের সন্তান, আর কারো না। ওর থেকে প্রথম মা বাবা ডাক শুনেছি। আর হ্যাঁ, আমার মেয়েটা 5 মাস পর কোমা থেকে ফিরেছে, কিন্তু প্যারালাইজড। সব শুনতে পাচ্ছে, অথচ রেসপন্স দেখাচ্ছে না। সময় মতো দেখাবে। এখন ওর সেবা যত্নের প্রয়োজন, তাই অতসীর ওখানে থাকা বেশি দরকার। মেয়েটার পরীক্ষা চলছে। তোর মেয়ে জজ হবে না, ব্যারিস্টার। যে এত পড়তে হবে? আপনি কি মানুষ? অনামিকা তো কোথায় কোথায় আমার মায়ের সাথে তোর অপয়ার তুলনা করবি না, ভুলে যাস না। তোর ওই মেয়ের জন্মের সময় আমার অনামিকার মাকে খেয়েছে, আমার অনামিকাকে অনাথ করেছে, আবার আমার থেকে আমার কলিজার টুকরা বোনকে কেড়ে নিয়েছে। এসব আপনি কি বলছেন? ও কিভাবে নিবে? সেদিন যা হয়েছিল সবটা অ্যাক্সিডেন্ট মাত্র। কিন্তু সেদিন ওই মেয়ে জন্ম নিল অনামিকাকে অনাথ করে। না, অনামিকা অনাথ হবে কেন? অনামিকা তো পেয়েছে মা বাবা হিসাবে মামা মামিকে, কিন্তু আমার মেয়েটা জন্মের সাথে সাথে অনাথ হয়েছে। আমি অতসীর প্রতি দায়িত্বের অবহেলা করিনি। তাই বুঝি অনামিকার সতীন বানিয়ে রেখে এলেন? আমার অনামিকা মা সুস্থ হলে সব ঠিক হয়ে যাবে। দোয়া করো অনামিকা একটু একটু রেসপন্স করুক। অনামিকা সুস্থ হলে কি করবেন? শায়ন অতসীর ডিভোর্স দিবেন? আমার মেয়েটার জীবন জীবন না। আমিরুল ইসলাম আর কথা বাড়ায় না, চলে যায়। তার কাছে উত্তর আছে কি? নেই। কিন্তু অনামিকা তার দায়িত্ব, তার বোনের শেষ অংশ। অনামিকার জন্য সে সব করবে। কখনো জানতে দেবে না অনামিকা তাদের সন্তানরা। অনামিকাকে আগলে রাখবে সবটা দিয়ে। ডক্টর এসে অনামিকাকে চেক আপ করছে। অনামিকার রেসপন্স খুব কম। ব্রেনের অনেকটা অংশ কাজ করছে খুব ধীরে। 5 মাস কোমায় থাকার জন্য কি হাত পা খুব একটা নড়াচ্ছে না? কিন্তু সব বোঝা যাবে টেস্টের রিপোর্ট আসলে। অনামিকা কোমা থেকে বেরিয়েছে 7 দিন, কিন্তু অতসী মেয়েটা বেশ যত্ন করছে। বোঝা যায় মেয়েটা খুব ভালোবাসে বোনকে। প্রতিদিন বোনের পাশে গিয়ে নিয়ম করে বসে থাকতো। 7 দিন আগে যখন অনামিকা প্রথম রেসপন্স করলো, তখন সায়ান জেদ হলো বাসায় নিয়ে আসবে আর রাখবে না এখানে। কথা মতো তাই হলো। কিন্তু আজ সকালে সায়ান অফিস যাওয়ার পর নার্স নিজের মতো বসে ফোনে কথা বলছিল। এদিকে অনামিকার শ্বাসটান উঠে খুব খারাপ অবস্থা হয়ে যায়। এমনিতেই অনামিকার অ্যাজমার সমস্যা রয়েছে। ভাগ্যিস সায়ান ফিরে আসে। তারপর খুব কষ্টে সবটা সামাল দেয় ডক্টর ইফাত। সায়ান ইফাত অনেক দিনের বন্ধু। স্কুল কলেজের গন্ডিকে এরা একত্রে পার করেছে। সায়ানের সব সিদ্ধান্তে ইফাত সাহায্য করেছে। এমনকি অনামিকাকে পটানোর জন্য যা যা করা প্রয়োজন সব করেছে। ফ্যামিলি রাজি করানোর দায়িত্ব ক্ষেত্রেও ইফাতের অবদান অনেক। কিন্তু আজ অতসীর সাথে যেটা হলো সেটা মেনে নিতে পারেনি ইফাত। অনামিকার দেখাশোনা করার জন্য বিয়ে করার কি প্রয়োজন ছিল? তাছাড়া মেয়েটার জীবনকে অনিশ্চিত করার কি খুব প্রয়োজন ছিল? একদিন না একদিন অনামিকা সুস্থ হবে, তখন অতসীর কি হবে? কারো কোনো কথা, কারো কোনো মাথা ব্যথা নেই এই বিষয়ে। হ্যাঁ, অতসীর বাবা আজ যে রূপ ইফাত দেখেছে, তাতে করে ইফাত বুঝে গেছে আর যাই হোক এই মেয়ের প্রতি তার বাবার কোনো দরদ নেই। এসব ভাবতে ভাবতেই হঠাৎ কল এলো ইফাতের ফোনে। স্ক্রিনে শায়ানের নাম। অনামিকার রিপোর্ট কোন নাগাদ পাওয়া যাবে? আসবে 2-1 দিন পর। সায়ান, তুই কি ফ্রি আছিস? হ্যাঁ।
অতসীকে কেন বিয়ে করলি? জানি না। জানি না মানে কি? তুই অন্তত মেয়েটাকে বিয়ে না করলেও পারতি। মানে? অতসী তো পালানোর চেষ্টাও করলো, পরিণাম দেখলি তো। যদি তুই একবার না করতি তাহলে তো বিয়ে করতে হতো না। ও পালানোর চেষ্টা করলো বলেই তো বিয়েটা করলাম। মানে? যেই মেয়ে আমরা সবাই থাকতে অনামিকাকে ছেড়ে পালাতে পারে, সেই মেয়ে আমার অজান্তেও পালাতে পারে। অতসী পালা ছিল, কারণ ও বিয়ে করবে না বলে। মেয়েটার ভবিষ্যৎ শেষ করে দিলি। ওর মনে তো লাড্ডু ফুটছে। মানে কি? অতসী বরাবর অনামিকাকে হিংসে করত, আর সবার সামনে এমন ভাবটা করত যাতে করে মনে হয় কিছুই জানতো না। অনামিকার সব জিনিস ওর চাই, এমনকি আমাকেও ওর চাই। তুই জানিস অতসী কতটা ক্যারেক্টারলেস মেয়ে, কত ছেলের সাথে ওর চলাফেরা। আমার সাথে অনামিকার বিয়ে ঠিক জেনেও আমাকে চাইতো। এমনকি অনামিকাকে ও ধমকিয়েছিল ও যে কোনো মূল্যেই আমাকে বিয়ে করবে। এসব তোকে কে বলেছে? তুই নিজে দেখেছিস এমন কিছু? না, অনা এসব বলেছিল। বাহ, ভালো তো। তাহলে বলতে হয় তুই অতসীর মনের ইচ্ছা পূরণ করলি। না, আমি ঠিক সে পরিমাণ কষ্ট ওকে দিব যতটা অনামিকাকে অতসী দিয়েছে। যতটা অনামিকা কেঁদেছে ঠিক ততটা কাঁদাবো। তুই দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছিস। যখন বুঝতে পারবি তখন অনেক দেরি হয়ে যাবে। হয়ে যাবে না, অলরেডি হয়েছে। মেয়েটাকে পারলে মুক্তি দিয়ে দে, এখনো সময় আছে। সায়ান কোনো কিছু বলে না। প্রতিশোধ তো সবে শুরু। অনামিকার প্রতিটি কষ্ট হিসেব তো অতসীকে দিতেই হবে। তারপর না হয় মুক্তির কথা চিন্তা করা যাবে। স্টাডি রুম থেকে বেরিয়ে বেডরুমে যাওয়ার সময় অতসীর রুম পড়লো। আজ তাদের বাসর রাত। অতসী তার জন্য অপেক্ষা করছে নাকি? সাত পাঁচ ভেবে অতসীর রুমে গেল সায়ান। বেঘরে ঘুমাচ্ছে সে। নিষ্পাপ লাগছে, কিন্তু মিস অতসী, তোমার এই চেহারার পিছনে যে এক জঘন্য ব্যক্তি লুকিয়ে আছে, যাকে সায়ান টেনে হিচড়ে বের করে আনবে। খুব ইচ্ছে ছিল তোমার, তাই না, আমার বউ হওয়ার? এজন্য তুমি এত জঘন্য খেলায় মেতে উঠেছিলে। সেদিন তোমার জন্য আমার পরিবার শেষ করে দিয়েছ। তোমার জন্য আজ আমার এই অবস্থা। সব থেকেও নেই, তোমাকে তো আমি ছাড়বো না। তুমি কতটা অসহায় হতে যাচ্ছ তুমি নিজেও জানো না। অনামিকার প্রতি করা তোমার প্রতিটা অত্যাচারের হিসেব তুমি পাবে। আমার মা বাবাকে খুন তুমি করেছ। সেদিন যদি তুমি জঘন্য নাটকটা না করতে তাহলে আমি এত ডেসপারেট হতাম না, অ্যাক্সিডেন্ট হতো না। অনামিকার মান সম্মান নিয়ে খেলতে চেয়েছিলে না তুমি? তোমাকে আমি মাঝ রাস্তায় বেইজ্জত করব। বিয়ের পরদিন মেয়েদের জীবনের সকালটা হয় অনেকটা মুগ্ধতায় পরিপূর্ণ সকাল। স্বামীর সংসারের প্রথম সকাল, নতুন জীবনের নতুন অধ্যায়। কিন্তু অতসীর জন্য এমন কিছুই নেই। অনামিকার সংসার, অনামিকার স্বামী সম্পর্কের সাথে সতীন হলেও অতসীর কোনো জায়গা হয়তো নেই এই সংসারে। এই সংসারে মনে হয় হবেও না। আফসোস নেই, যার বাবার সংসারে সে ছিল না থাকার মতো, এটা তো আবার তার বাবার আদরের মেয়ের সংসার। মাঝে মধ্যে অতসীর মনে হয় সে তার বাবার মেয়ে না, না হলে তার বাবা তার সাথে এতটা খারাপ কিছু করতো না। ছোটবেলা অনামিকা হয়তো সত্য বলতো অতসীকে রাস্তায় কুড়িয়ে পেয়েছিল। প্রথমে বিশ্বাস করতো না, কিন্তু যখন থেকে ওর বাবাও রাস্তার মেয়ে বলে ডাকতো, তখন থেকে অতসী নিজেও মনে করে হয়তো তাকে সত্যি রাস্তায় কুড়িয়ে পেয়েছে। সকাল সকাল ঘুম ভাঙলো অতসীর। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তার চা খাওয়া খুব দরকার। মেয়েটা খুব চাখোর। চা বানিয়ে রুমে যেতেই সায়নের ডাক পড়লো। কয়েক চুমুক সবে নিয়েছে, কিন্তু সায়নের চিল্লে নিতে আচ্ছা। সারের মতো চেঁচাচ্ছেন কেন? কি বললা? না মানে ডাকছিলেন কেন? তোমাকে এমনি এমনি মাসে 30,000 টাকা দিয়ে রাখিনি। যাও, অনাকে ফ্রেশ করো। অতসী কোনো উত্তর দেয় না, চুপচাপ অনামিকাকে ফ্রেশ করিয়ে খাইয়ে দিয়ে আসে। সায়ন স্টাডি রুমে বসে বসে সব দেখছিল। অতসীকে সে বিশ্বাস করে না, তাই কাল রাতেই সিসি ক্যামেরা লাগানো হয়েছে পুরো রুমে। অতসী অনামিকার সাথে উল্টোপাল্টা কিছু করলে ওকে শেষ করে দেবে। অতসী যখন অনামিকার পা মুছিয়ে দিচ্ছিল তখন সায়ান হাসতে থাকে, বিদ্রুপের হাসি। ডুব দেয় অতীতে। কল দেওয়ার পর অনেকক্ষণ যাবৎ কান্না করছে অনামিকা। ওর প্রতিটি নাক টান দিয়ে কান্নার সুর যেন তীরের মতো বিচ্ছে। অনা, কি হয়েছে? কিছু না। কাঁদছো কেন? কাঁদছি না তো। আমি বুঝি তো, কেউ কিছু বলেছে। এবার অনামিকার কান্নার বেগ বেড়ে গেল। ফুপাতে ফুপাতে বলল, অতসী বাসার কোনো কাজ করে না, সব কাজ আমি করি। আজ একটু পানি আনতে বলেছি বলে ও আমাকে যা ইচ্ছা বলে গালি দিল। আর জানো কি বলল? কি? আমাকে নাকি সারা জীবন ওর দাসীবন্দি হয়ে থাকতে হবে, ওর বাসায় কাজ করে খেতে হবে।
কথা বলে আবার কাঁদতে থাকে অনামিকা। সায়ানের প্রচন্ড রাগ সেদিন উঠলেও কিচ্ছু করতে পারেনি, কিন্তু আজ মিস অতসীকে সে অনামিকার দেখাশোনা করার জন্য রেখেছে, যে অনামিকার কাজের লোক ব্যতীত কিছুই নয়। অনামিকা বুঝতে না পারলেও অনুভব তো করতে পারবে। ঘোর কাটলো ফোন কলে। সায়ানের ফ্রেন্ড আরহান কল দিয়েছে। পেশায় সে একজন অ্যাডভোকেট, সায়ানের লিগাল অ্যাডভাইজারও বলা যেতে পারে। সায়ান, তুই কি শিওর? হ্যাঁ। কিন্তু এতে অতিশীল লাইফ রিস্কে পড়ে যাবে। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট হার, আই জাস্ট ওয়ান্ট দ্যাট ম্যান। ভেবে বলিস, আজ থেকে অতিশী তোর নামে পরিচিত হবে। এখানে অনামিকার পরিচয় ঠুকো নয়, বলতে গেলে অস্তিত্ব নেই। কারণ কেউ কিন্তু জানে না সে অতিশী না, অনামিকা প্রথম স্ত্রী। আর এটা যদি হয় সে অ্যাক্সিডেন্টটা তোর বিজনেস রাইভালদের মধ্যে কেউ করছে, তাহলে কিন্তু অতিশী হবে ওদের নেক্সট। আমি এটাই চাইছি, ওরা নেক্সট মুভ দিক, কেননা এতেই এর পিছনে কে আছে বেরিয়ে আসবে। তুই অতিশীকে টোপ হিসেবে ব্যবহার করেছিস। মেয়েটার লাইফের একটা মূল্য আছে, যদিও ওর কিছু হয়। অনার থেকে অ্যাটাকারদের দূরে রাখার এর থেকে ভালো কোনো উপায় আমি এখন আর দেখছি না। যা ভালো বুঝিস কর। সায়ান অনামিকার বিয়েটা ঘরোয়াভাবে হয়, আগেই কাউকে জানায়নি, কারণ বিজনেস ট্রিপ ছিল। সায়ান চেয়েছিল ফিরে এসে বিয়ে করবে বেশ ধুমধামে, কিন্তু অতসীর অত্যাচারে অনামিকা প্রায়ই মন খারাপ করে থাকতো। সায়ান বুঝতো না কেন অনামিকা এসব সহ্য করে। ওর বাবাকে জানালেই তো অতসী ওকে জ্বালাতে পারে না, কিন্তু অনামিকা ওর বাবাকে জানাতে নারাজ। এদিকে অনামিকার মন খারাপ দেখে কোনো মতে বিয়ে করে ওকে নিয়ে সায়ান বিজনেস ট্রিপে চলে যায়। সাথে সায়ানের বাবা মা ছিল, কারণ সায়ান ছিল একমাত্র সন্তান, আর ওর বাবা ওর মাকে ছাড়া কোথাও যেত না। দিনগুলো বেশ ভালোই কাটছিল, স্বপ্নের মুহূর্ত ছিল। অনামিকার হাসি খুশি চেহারা, বাবা মা সব মিলিয়ে সময়টা সায়ানের জন্য অমূল্য। কিন্তু অতসীর জন্য সব শেষ হয়ে গেল। অতসী অতসী অতসী, এই মেয়েকে আমি ছাড়বো না, কোনোদিন না। অতসী, অতসী, জি বলুন। 1 কাপ চা দাও, 5 মিনিটের মধ্যে। 7 মিনিটের মাথায় অতসী চা নিয়ে দাঁড়ায় আয়নের সামনে। মুচকি এসে সায়ান চায়ের কাপ হাতে নেয়। অন্য হাতে অতসীর হাত ধরে হেঁটে বেসিনের সামনে নিয়ে গিয়ে ওর বা হাত পুরো 1 কাপ গরম চা ঢেলে দেয়। অতসী চিৎকার করতে নিলে বলে, ভুলেও চিৎকার করবে না, অনা ঘুমে। অতসী তাতে দাঁত চেপে সহ্য করে, চোখ দিয়ে পানি তো পড়ছেই। সায়ান অতসীর কানের কাছে গিয়ে ধীরে ধীরে বলে, যার বউ হওয়ার জন্য এত কাঠখোট্টা করলে তার সম্পর্কে এটা জানো না যে সে চা না কফি পছন্দ করে? কফি চাই, 5 মিনিট সময়, না হলে আবার এমন হবে। মাইন্ড ইট, মিস অতসী। অতসী চুপচাপ চলে গেল। সায়ান রুমে এসে থম মেরে বসে গেছে। অতসীর কাছে যেতেই অমন কেন ফিল হলো? মেয়ের চুলে তো মারাত্মক স্মেল। কি দেয় চুলে? আর এত লম্বা চুল। বরাবরই সায়ানের লম্বা চুল পছন্দ হলেও অনামিকার চুল এত বড় রাখতো না গরমের কারণে। উফ, কি সব ভাবছে সে। দ্রুত ফোন বের করে ম্যানেজারকে কল দিয়ে আজকের পার্টির সম্পর্কে সব কাজ দেখে নিতে বলল। আজ সে মিসেস সায়ান মাহমুদ হিসেবে অতসীকে পরিচয় করিয়ে দেবে। অতসী হয়তো চিন্তাও করতে পারবে না যে পরিচয় সে এতদিন পেতে চেয়েছিল, সেই পরিচয় পেয়েও ওর জীবনে কতটা বিপদ ডেকে আনছে। হাহা। কথাগুলো ভেবে বিদ্রুপের হাসি হাসতে হাসতে পেছনের দিকে ঘুরতেই সায়ানের মনে হলো কেউ ওর দিকে গরম কিছুটা ছুঁড়ে মেরেছে। উফ, গলার দিকে বুকে চলে যাচ্ছে। চোখ গরম করে সামনে তাকাতে দেখে অতসী দাঁড়িয়ে আছে, যার হাতে কফির মগ। তার মানে অতসী গরম কফি সায়ানকে ছুঁড়ে মেরেছে। হ্যাঁ, এত সাহস কি করে হয় ওর? কিছু বলার আগে অতসী বাঁ হাতের তর্জনে নাড়িয়ে বলল, মিস্টার সায়ান মাহমুদ, ভুলেও আমাকে এতটা অবলা নারী ভাববেন না। আমি স্টার জলসার কোনো সিরিয়ালের নায়িকা নই যে আপনি অত্যাচার করবেন আর আমি সহ্য করব। মনে রাখবেন, আপনি যদি বুনো ওল হয়ে থাকেন তাহলে আমিও বাঘাতে তো। অতসী এমন একটা কাজ করতে পারে এটা সায়ানের চিন্তা ভাবনা বাইরে ছিল। অবশ্য অনামিকাকে যে এভাবে প্রতিনিয়ত অত্যাচারগুলো করতো, এখানে আজকের বিষয় কিছুই না। ফ্রেশ হয়ে অনামিকার কাছে গিয়ে বসে সায়ানের 2 হাতের মাঝে অনামিকার ডান হাত। কথা ছিল আজকে ঠিক নতুন বউয়ের মতো করে সাজিয়ে ঘরে তুলবে। সে রাতে যখন ওরা মালয়েশিয়াতে রিসেপশনে শপিং করছিল, সে রাতেও অনামিকা খুব খুশি ছিল। হঠাৎ সায়ানের ফোনের মেসেঞ্জারে ওই রিকোয়েস্ট মেসেজ। ছবিগুলো সব ওলটপালট করে দিল। কেন সেদিন যে অনামিকাকে সায়ান কষ্ট দিয়েছিল, ওসব ছবি মেসেজ দেখার পর সায়ানের একবারের জন্য মনে হয়নি সেই সব ফেক। অনামিকা বারবার বলেছিল এইসব অতসীর করা। ও গ্রাফিক্সের কাজ শিখছে, ও এসব করেছে। কিন্তু সায়ান তখন অনামিকাকে বিশ্বাস করেনি।
রেগে অনামিকার গায়ে হাত তুলল। নেক্সট ফ্লাইটে বিডিতে ফিরে এয়ারপোর্ট থেকে বনানী বাসায় আসার সময় অ্যাক্সিডেন্টটা হলো। অ্যাক্সিডেন্টটা মা বাবার স্পট ডেথ। অনামিকার বেশ লাগলো। শায়ানের পায়ে লেগেছিল। ড্রাইভারের ডান হাত চলে যায়। পেছন থেকে ট্রাক এসে ধাক্কা দেয়। শায়ানের মা বাবাকে বাটি দেওয়ার সামর্থ্য হয়নি শায়ানের। এতটা দুর্বল ছিল, অসহায় হয়ে পড়েছিল শুধুই অতসীর জন্য। বিষয়টা শায়ান পরে চিন্তা করে। অতসী অনামিকাকে সরানোর জন্য ফেক স্ক্রিনশট বানিয়ে শায়ানকে পাঠায়। শায়ান বিশ্বাস করে, কিন্তু ফিরে আসার পর ওদের অ্যাক্সিডেন্টের বিষয়টা অজানা। কে করিয়েছিল এসব? শায়ানের আপনজন বলতে এখন শুধুই ওর স্ত্রী। ওই স্ত্রী হবে অ্যাটাকারদের জন্য নেক্সট। তাই টোপ হিসেবে অতসীকে ব্যবহার করবে। নিজের রুমে বসে গলার লকেটটা হাতে নিয়ে দেখছিল অতসী। দিহানের দেয়া শেষ চিহ্ন। আচ্ছা, দিহান কি কখনো জানবে যে অতসী কতটা কষ্টে আছে? নাকি সে কখনোই খোঁজ নেবে না? হয়তো নেবে না, কারণ অতসী শুধুই তার জন্য অপমানের ছিল। সে পাইলট আর অতসী ন্যাশনাল স্টুডেন্ট। তার আগে পিছে কত মেয়েরা ঘুরে, আর সেখানে অতসী ব্যাকডেটেড। বোরখা পরে বিলাসিতা নেই, আসলে বিলাসিতা করার ক্ষমতা নেই। উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি থাকলেও ক্লাস 8-এর পর বাবার কাছ থেকে 2 পয়সাও পায়নি। অতসীর প্রতি দিহানে যা ছিল সবটা ছিল মোহ, আবেগ বা নেশা। 3 মাসের ছোট্ট সম্পর্কে তো আরো 2 মাস আগেই শেষ করে দিয়েছে দিহান। আসলে সবাই দুর্বলকে নিশানা করে কিনা। তবে দিহান তথসীর জন্য ছিল এক আশার ক্ষীণ আলো, যে ক্ষীণ আলো শক্তি যোগাতো। ফোনের ওয়ালপেপারে দিয়ে রাখা দিহানের ছবি দেখে প্রতিদিন মুচকি হাসতো অতসী। কাল খুব চেষ্টা করেছিল পালিয়ে যেতে, কিন্তু ভাগ্য সহায় হলো না। কিভাবে থাকবো তোমায় ছাড়া দিহানজি? তুমি তো আমায় ভুলে বেশ আছো, আমি কেন পারলাম না? জানো তো আমার না বিয়ে হয়ে গেছে তোমার বন্ধুর সাথে। জানো তো আমি না এখন কারো দ্বিতীয় পক্ষ, আপুর সতীন। অন্যের সংসার আমাকে সামলানোর জন্য বন্দি করে রাখা হয়েছে। আমাকে নিয়ে যাও না দিহানজি এখান থেকে, প্লিজ নিয়ে যাও। আমি পালানোর চেষ্টা তো কম করিনি, কিন্তু পারছি না, আমি পারছি না দিহানজি। কথাগুলো বলে লকেটটা ঠোঁটের কাছে নিয়ে কেঁদে ওঠে অতসী। জীবন কি শুধু কেড়ে নিতেই জানে, নাকি দিতেও জানে? হালকা গোলাপি রঙের শাড়ি পরেছে অতসী। পার্লার থেকে মেয়েরা এসে সাজিয়ে দিল। বউ বউ লাগছে। এই সাজার জন্য অতসী অনেক অপেক্ষা করেছিল। ও নীল বেনারসি পরবে আর দিহান পরবে সাদা পাঞ্জাবি। কিন্তু আজ সব নিয়তি। খুব কাঁদতে ইচ্ছে করছে। দিহানের লকেটটা খুলে ড্রয়ারে রেখেছিল। শায়ান বেশ গয়না দিয়েছে, কিন্তু সেসব মন ছুঁয়ে যায়নি। দিহানের দেয়া লকেটটা পরে নিল। শায়ানের দেয়া গয়নার নিচে পড়ে গেল, অতসীর শরীরের সাথে মিশে গেল। সাদা রঙের শার্টের সাথে অ্যাশ কালারের স্যুট, হালকা গোলাপি রঙের করে মেটাল বেল্ট, রোলেক্স সাবমেরিন রিচ ওয়াচ। জুতোর ব্র্যান্ডটা অতসী জানে না। এক নজরে দেখলো শায়ানকে। হ্যাঁ, সুপুরুষ, যথেষ্ট স্মার্ট, কিন্তু অতসীর কাছে সে দুনিয়ার সব থেকে বড় কাপুরুষ। হঠাৎ অতসীকে দেখে শায়ান তাই আগলা করে বিছানায় ফেলে দেয়। অতসীকে বলে টাই পরিয়ে দিতে। অনিচ্ছা সত্ত্বেও অতসী এগিয়ে যায়। শায়ান যথেষ্ট লম্বা হওয়ায় নাগাল পাচ্ছিল না। টুল আনতে যাবে, তখন শায়ান ওর কোমর জড়িয়ে উঁচু করে তোলে। অতসী প্রথমে অবাক হলেও পরে বুঝতে পারে শায়ান কেন এমন করছে। কোমরের মাংস ভেদ করছে, মনে হয় শায়ানের নখ ততক্ষণে। অতসী দাঁতের দাঁত চেপে টাই বাজছিল। হঠাৎ একটু উঁচু হয়ে শায়ানের গলার বাঁ পাশে শার্টের কলার ধরে। শায়ান আরো একটু উঁচু করতেই অতসী খুব জোরে শায়ানের গলায় কামড় দেয়। এটা কি ছিল অতসী? শায়ান বেশ রেগে জিজ্ঞেস করে। অতসী কোমরের পাশের শাড়ি উঠিয়ে জিজ্ঞেস করে, তাহলে এটা কি ছিল? আমাদের বিয়ে হয়েছে তো, তোমার শরীরে লাভ সাইন না থাকলে চলে? এক্স্যাক্টলি, আপনার শরীরেও তো থাকতে হবে, তাই আমিও দিলাম। শায়ান কথা বলে না, চুপচাপ করে বেরিয়ে যায়। অতসী বসে আছে স্টেজে। সবাই এসে অভিনন্দন জানাচ্ছে। অতসী মাথা নিচু করে বসেছিল। হঠাৎ কেউ একজন একগুচ্ছ কদম এগিয়ে দিয়ে বলে, কংগ্রেস ভাবিজি। কণ্ঠ শুনে অতসী ছলছল চোখে উপর দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলল, দিহানজি। অসি, তুমি এখানে? তুমি বউ সেজেছো কেন? কি ব্যাপার, কান্না করছো কেন? আর তোমার কপালে কি হয়েছে? ড্যাম, এই লেডি, কিছু তো বলো। ফোন অফ তোমার। আমার টেনশন হচ্ছে অসি। অনামিকা কই? অনামিকা সুস্থ হয়েছে বলেই তো এই পার্টি, কিন্তু তুমি? ঐশী বাবু, প্লিজ কিছু বলো। এতক্ষণ অতসী দিহানের দিকে তাকিয়েছিল। হ্যাঁ, একমাত্র দিহান পারে তাকে এইসব থেকে মুক্তি দিতে। অতসী 2 হাত দিয়ে দিহানের হাত শক্ত করে ধরেছে, যেমনটা দিহান ধরেছিল প্রথম দিন। দিহান। বলার আগেই শায়ান এসে দিহানের হাত থেকে অতসীর হাত ছাড়িয়ে নিজের হাতে নিয়ে নেয়। অতসী ছাড়াতে চাইলেও পারে না। দিহান অবাক হয়ে তাকিয়ে আছে শায়ানের দিকে। কেউ একজন অ্যানাউন্সমেন্ট করে শায়ান অতসীকে নিয়ে। পরিচয় হয় ওদের সম্পর্কের সাথে দিহান। ড্যান্স করার জন্য বলেই অতসী না করে। শায়ান জোর করে অতসীকে নিয়ে পা বাড়ায় ড্যান্স ফ্লোরে। ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজছিল।
तुम्हें अपना बनाने का जुनून सर पे है कब से है। দিহান অতসীর সম্পর্কটা কেমন কেমন করে যেন শুরু হলো। তখন অনামিকাদের অ্যাক্সিডেন্ট হয়েছে সায়ান অনামিকার হসপিটালে। অনামিকার রক্ত লাগবে, অতসী দিল। নিজেই বাঁচে না, আবার রক্ত। কিন্তু রক্ত কেনা বেচা হারাম, তাই দিল। নামি দামি হসপিটালগুলোতে রোগীর সাথে থাকতে দেয় না। অতসীকে রেখে ওর বাবা চলে গেল। একে তো মেয়েটা এই শহর নতুন, আর থাকবে যে এমন কোনো জায়গাও নেই। অতসী যখন ব্লাড দিয়ে ওয়েটিং সিটে বসেছিল, খুব অসহায় লাগছিল। ওর বাবা অবস্থা রেখেই গেল, কারণ না পারবে ও অনামিকের কাছে যেতে, না পারবে কিছু করতে। এদিকে হসপিটালে ক্যাবিন সব বুকড। ইভা নিজে চেম্বারে গিয়ে বসলো, নিয়ে বসালো। মেয়েটাকে দেখে বারবার ইভাদের বড্ড মায়া হয়। মায়া না করুণা জানে না। অনামিকের বিয়ের সময় মেয়েকে প্রথম দেখে ওরা সবাই। বিয়েটা হয় অনামিকাদের গ্রামের বাড়িতে। বিয়ে বাড়িতে বেআইনদের সাথে অনেক অনেক মজা করছিল। তেমন একটা মজা ছিল ওদের ফ্রেন্ডসদের সবাইকে মরিচের গুঁড়ো দিয়ে শরবত খাওয়ানো। যখন ফানটা বেশি হয়ে গেল, তখন মেয়েরা অতসীর নাম দিল। বাড়ি ভর্তি মানুষের সামনে ওর বাবা ওকে বাঁশে ঝাড়ু দিয়ে ঢিল দেয়। ঝাড়ু গিয়ে লাগলো অতসীর কপালে। চুপচাপ দাঁড়িয়েছিল। বাবাকে বড্ড ভয় পায়। সেদিন ইফাত অতসীর কপালে ব্যান্ডেড করে দেওয়ার সময় কয়েকটা মেয়ে এসে সরি বলে। অতসী মুস্কি হেসে বলে, ব্যাপার না, আমি ঠিক আছি। ইফাত অবাক হলো, এমনটাও হয় বলছি? হ্যাঁ, বাবার কাছে তো মেয়ে মানে জান্নাত, অথচ অতসী এতটা অবহেলার পাত্রী কেন? তাছাড়া পুরো 3 দিন অতসীর ঘাড়ে বাড়ির যে কোনো দোষ চাপিয়ে ওকে বকা হতো, কিন্তু চুপচাপ শুনে যেত সে। প্রতিবাদ করলেই ওর বাবা এসে মারতো। এমনকি বিয়ের দিন অতসীকে দূরে রাখা হলো। দিহানের আসার শব্দে ইফাদের ঘোর কাটলো। ইফাত, কিছু মনে না করলে আমি অছিকে নিয়ে যেতে চাচ্ছি। ওর বাবা আসলে? এখানে ওর কি কাজ একটু বলবে? ওই লোকটার সমস্যা কি? মেয়েটাকে ওভাবে কেন কষ্ট দিচ্ছে? আজব ক্যারেক্টার। তুই ম্যানেজ করবি কিছু একটা বলে। মেয়েটার রেস্ট দরকার। দিহান কোনো কথা না শুনে অতসীর দিকে হাত বাড়িয়ে দেয়। বিশ্বাস করতে পারেন, সেদিনের মতো সেদিন পানিতে পড়তে দিইনি, আজ এই শহরের ভিড়ে। দিহানের সাথে বাসায় এসে চুপচাপ বসে আছে অতসী। বাসায় কি কেউ নেই? অতসীর সামনে দিহান ডাবের পানি আর জুস এনে রাখে। নিন। আমি ডাবের পানি খাই না। জুস। হুম। দিহান উঠে যায়, এক গ্লাস গরম দুধ নিয়ে আসে, তারপর বলে, এবার দয়া করে বলবেন না আপনি দুধ খান না। আসলে লাইক সিরিয়াসলি? আমি না শুনছি না। আমি ফ্রেশ হয়ে খেয়ে নিব, কিন্তু কি? আমি তো কোনো ড্রেস আনিনি। দিহান কিছুটা চিন্তা করলো, তারপর একটা শাড়ি এনে দিল। আমার মা বাবা নেই। মা গত বছর আর বাবা 7 বছর আগে মারা গেছেন। একটা বোন, সেও ইতালি। এটা আমার মায়ের শাড়ি, পরে নাও। আপনার মাপের হয়তো না, তবে মায়ের অনেক পুরাতন বিয়ের ব্লাউজটা এনেছি, এটা পরে নিন। আর হ্যাঁ, ফ্রেশ হয়ে জলদি আসুন, খাবার খেতে হবে। অতসী ফিরে এলো। দিহান কিছুক্ষণ তাকিয়ে দেখে চুপচাপ খেয়ে নিল। হাতে এক্সট্রা চাবি, মাস্টার কি আর একটা কার্ড দিল। এসব দিয়ে আপনার রুম না, সব রুমে লক খোলা যায়। দয়া করে এসব রাখুন, আর ভেতর থেকে লক করে ঘুমাবেন। কেন? পুরুষ মানুষকে বিশ্বাস করতে নেই। এভাবেই 2 দিন কাটলো। হঠাৎ করে অতসীর বাবা ওকে নিয়ে গেল। দিহানের অবস্থা খারাপ, ফোন নাম্বারও নেই। কিন্তু কি থেকে কি করবে? যাওয়ার সময় দেখা হয়নি। অতসীকে ইফাদের ক্যাবিনে রেখে বেরিয়েছিল। যাওয়ার পর শুনে ওর বাবা ওকে নিয়ে গেছে। অতসী ফিরল 3 দিন পর। সে সময় ক্যাবিন খালি হলো। দিহান ওর জীবনের সব থেকে বড় ডিসিশনটা নিল। অতসীকে জোর করে ওর বাড়ি নিয়ে গেল। বাড়ি ঢুকেই অতসীকে কাউচে বসিয়ে ওর 2 হাত নিজের হাতে ভরে নিল। কি হলো দিহান ভাইজান, এমন করছেন কেন? এই মেয়ে, ভাইজান কেমন ডাক? আর আমি তোমার ভাই না? হ্যাঁ, জান বলতে পারো। জান না, বেশি বড় হয়ে যাও। তুমি আমাকে দেহানজি বলে ডাকতে পারো। তুমি আমাকে দেহানজি বলে ডাকবে। জানের ছোট্ট মিষ্টি ভালোবাসার প্রথম অক্ষর দিয়ে জি। মনে হচ্ছে স্টার প্লাসে নাটক চলছে, আর আমি ন্যাকা নায়িকা যে তার নায়ককে ন্যাকামো করে জি জি করছি, জি জি ডাকছে। মনে হলে তাই, কিন্তু অছি, আমি তোমাকে সত্যি আমি আমার জীবনে চাই, আমার নায়িকা হিসাবে। এটা হয় না, আপনি আমার সম্পর্কে জানেন না। জানার প্রয়োজন বোধ করছি না। প্লিজ। অছি, আমি তোমাকে ভালোবাসি। এর থেকে বড় কোনো সত্যি বা কথা আছে বলে এখন ভাবছি না। আমার এলোমেলো জীবনে তোমাকে চাই, একটু সুখ চাই, একটু। তুমি যদি রাজি না থাকো তাহলে চুপচাপ কাল সকালে চলে যেও, আর রাজি থাকলে শুধু আমার বলা নামটা ধরে ডেকো, তাহলেই হবে। সারা রাত অতসী
কেঁদেছে। দিহানের ঘুম উবে গেছে। সকালবেলা দিহান অতসীকে দিতে যাওয়ার জন্য বের হলে অতসী বলল, দিহানজি, যদিও স্টার প্লাসের সিরিয়ালের ন্যাকা ডাকের মতো লাগছে, তবুও ডাকছি দিহানজি। আর ইউ শিওর? হুম। আই লাভ ইউ অতসী, প্লিজ একটু দুই হাত ধরি, প্রমিস, এর বেশি আর কিচ্ছু না। অতসীও সেদিন দুহাত এগিয়ে দিয়েছিল। করতালিতে দিহানের ভাবনার ছেদ পড়ল। খুব দ্রুত চলে যাচ্ছে সে। অতসী তার পেছনে যেতে নিলে সায়ান আটকায়, কানে কানে বলে, মিসেস মাহমুদ, আমাকে এত বোকা মনে হয়? আমি সবটা জানি। আমি জানি দিহান তোমাকে ঠিক নিয়ে যাবে। তাই তো বিয়েটা করলাম, যাতে শুধুই আমার অধিকার থাকে তোমার উপর। দিহান যাতে চাইলেও নিতে না পারে। আর হ্যাঁ, ভুলেও তোমার দিহান জানকে এসব বলবে না। না হলে ওই যে দুটো লোককে দেখছো দিহানের সাথে সাথে যাচ্ছে, ওরা তোমার দিহান জান ও দিহানজিকে শ্যুট করে দিবে। আশা করি তুমি চাইবে না তোমার জান এত দ্রুত মরে যাক। সায়ানের এমন ফাঁকা কথা যে অতসী বিশ্বাস করলো না, সায়ান বেশ বুঝতে পারলো। এক্সকিউজ, আসো। বলেই সায়ান অতসীকে নিয়ে রুফটপে চলে যায়। দূর থেকেই দেখা যাচ্ছে দিহান পার্কিং প্লেসের দিকে যাচ্ছে। ইয়েস, শুট দ্যাট প্যান। অতসীর ঘাড়ের কাছে মুখ নিয়ে সায়ান ফোনে কাউকে কথাটা বলল। সামনে তাকিয়ে অতসী দেখলো সত্যি লোক দুটো রিভলভার বের করছে। তার মানে সায়ান সত্যি। সায়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অতসী বলল, ওদের থামতে বলুন, না হলে আমি এখান থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিব। সায়ান অতসীর হাত ধরে এনে আবার আগের মতো করে দাঁড়ালো। অতসী দেখছে দিহান গাড়ি নিয়ে বের হয়ে গেল। ওয়েট, নট নাও, ফলো হিম অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট অর্ডার। এরপর অতসী আর কোনো কথা বলেনি। মনে হচ্ছিল অদৃশ্য কোনো দুই হাত তার গলা চেপে ধরেছে। মুখে মেঘে হাসি রাখতে রাখতে সে ক্লান্ত, চোখগুলো লাল হয়ে গেছে, প্রচন্ড জ্বালা করছে। চুপচাপ ছিল, হঠাৎ হঠাৎ তার অনুভব করে। তাকিয়ে দেখে ওর বাবা। কিরে, মুখ গোমরা করে আছিস কেন? সবাইকে সবাইকে জানাতে চাস জোর করে বিয়ে দিয়েছি? বোনের জন্য একটুকু করতে পারিস না? কেমন বোন তুই? মনে রাখিস, সায়ান যদি তোকে তাড়িয়ে দেয় তাহলে আমার ঘরে তোর জায়গা হবে না। তাই বলছি, চুপচাপ আমার অনামায়ের সেবা যত্ন করে যা। আমার মাকে সুস্থ করে তোল। আর আপু সুস্থ হলে তখন কি উত্তর দিবেন? খুব সাবলীল বাংলা জিজ্ঞেস করলো অতসী। সময় আসলে দেখা যাবে। তখন যাওয়ার জায়গা না পেলে রাস্তায় নেমে যাবি। তোর জায়গা তোর রাস্তাতে, রাজপ্রাসাদে তোর কাজ শুধু দাসীর মতোই থাকা। অতসী ওর বাবার কথায় আসলো। এরপর হাসিটা মুখে লেগেছিল। ওরা আজ বাসায় যাবে না, একটা হোটেলে ওদের জন্য স্পেশাল সুইট বুক করা হয়েছে। ধীরে ধীরে গাড়ি এগিয়ে চলছে সেদিকেই। পুরো রাস্তা অতসী কোনো কথা বলেনি, কান্না করছিল, যা সায়ানকে অবশ্যই শান্তি দিচ্ছিল। সায়ান বেশ সুখে বাসায় ফিরল। অতসী রুমে যেতে নিলেই সায়ান ওর হাত ধরে টেনে নিয়ে বলল, কেমন লাগলো সারপ্রাইজ? জানো তো, আর একটু দেরি করলে অনেক বড় ব্লান্ডার হয়ে যেত। তোমার থেকে দিহানকে আলাদা করতে কম কষ্ট করতে হয়েছে আমাকে। উফ, আজ শান্তি। মানে? কি? ও হ্যাঁ, তুমি তো আবার কিছু জানো না। এদিকে আসো। আরে লজ্জা কিসের? তুমি তো আমার এই সান্নিধ্য চেয়েছিলে, আমার স্পর্শ গভীরভাবে চাইতে। তাহলে বলো কিভাবে দিহানের হয়ে থাকতে দেই? মানে কি বলতে চাচ্ছেন? হসপিটালে থাকতেই আমি খবর পাই তোমার দিহানের সম্পর্কের। আমার সবকিছু কেড়ে নিয়ে তুমি দিহানের সাথে খুশি থাকবে, বিশ্বাস করো মানতে পারিনি। তাই তো দিহানের জন্মদিনের দিন সুযোগ নিয়েছিলাম, হয়তো বিপরীত কিছু হতে পারত, কিন্তু রিস্কটা আমাকে নিতেই হয়েছিল। হ্যাঁ, আমি সেদিন ছিলাম দিহানের সাথে। আমরা দুজন মিলে বেশ ড্রিঙ্ক করি। ও প্রথমে রাজি হয়নি, তাই বলে তো এতদিনের প্ল্যান নষ্ট হতে দিতে পারি না। যখন বুঝলাম দিহানের নেশা হয়ে গেছে, ওকে বাসায় রেখে আসলাম। তখন তুমি দিহানের বাসায় দিহানের নাম করে আমার পাঠানো লাল টুকটুকে শাড়ি পরে বসে আছো। বিশ্বাস করো, সেদিন তোমাকে দেখে আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছিল। আর ও তো নেশায় ছিল। একটা বাসায় একটা নেশাগ্রস্ত পুরুষের সামনে আবেদনময়ী হয়ে বসে থাকবে, আর কিছু হবে না, এটা হয়? প্ল্যান মতো দিহান তোমাকে চাইলো, তুমি বাধা দিলে। একসময় দিহান তোমাকে জোর করলো, আর তুমি তোমার জানকে কষিয়ে থাপ্পড়। তারপর দিহানের কিছু কথা, ওর অপমান সহ্য করতে না পেরে পরদিন সকালে চলে গেলে। সেদিন সারা রাত কি হলো আমি সব দেখছিলাম। জানো তো, তোমাদের বিচ্ছেদ আমার প্রশান্তি হয়ে উঠল। দিহানের নাম্বার থেকে তোমার নাম্বার, আর তোমার নাম্বার থেকে দিহানের নাম্বার সিম কোম্পানি থেকে ব্লক করিয়ে দিই। এমনকি তোমার নাম্বারে ইন্টারন্যাশনাল কল সার্ভিস অফ।
না পারছিলে তুমি দিহানের সাথে যোগাযোগ করতে, আর না পারছিল দিহান। হ্যাঁ, তোমাদের ভুল ছিল। বিশেষ করে তোমার দিহানের জেগে ওঠা পর্যন্ত ওয়েট করা উচিত ছিল, তাতে হয়তো এত ভুল বোঝাবুঝি হতো না। তবে আমার কাজ আরেকটু কঠিন হতো, এই আর কি। 2 দিন আগে জানলাম দিহান দেশে ফিরছে। ও দেশে ফিরেই তোমার কাছে যাবে, এটা আমি জানি। প্রয়োজনে তোমাকে উঠিয়ে নিয়ে আসতো, তাই তাড়াহুড়ো করেই বিয়ে করলাম। ভাগ্য সায় দিল, অনামিকাও সেদিন অসুস্থ হলো, তাই তোমার বাবা না করতে পারেনি। আমি চাইলে তোমাকে এমনিতেই অনার দাসী করে রাখতে পারতাম, কিন্তু দিহান বেটাই ঝামেলা। আমরা বন্ধু, বন্ধু বললে ভুল হবে, জিগরি দোস্ত, কিন্তু তাই বলে তোমাকে মাফ করবো এমন তো নয়। দিহান তোমাকে যাতে না নিতে পারে তাই লিগেলি তোমাকে আমার বানিয়েছি। এখন দিহান চাইলেও নিতে অধিকার দেখাতে পারবে না। তুমি ভুলেও দিহানকে এসব জানাতে যাবে না। যদি কিছু জানাও তাহলে ওকে আমি আমার রাস্তা থেকে নয়, দুনিয়া থেকে সরিয়ে দিব। বেচারার মা বাবা নেই, বোন দেশের বাহিরে, শিয়াল কুকুরে টেনে ছিঁড়ে খাবে, তুমি কি তাই চাও? এতক্ষণ অতসী চুপচাপ দাঁড়িয়ে সায়ানের কথা শুনছিল। এই মানুষটা তার জীবন নিয়ে এইভাবে খেলতে পারে না। না, সে থাকবে না, সে চলে যাবে, সব জানাবে সে। দিহানকে জানালে অবশ্যই দিহান কিছু করবে। এই কাপুরুষের সাথে সে থাকবে না। কি হলো, কিছু তো বলো। আপনি একটা কাপুরুষ। না, কাপুরুষ না, আপনি একটা কমন জেন্ডার। আরে আপনি মানুষই না, কিভাবে পারলেন? সায়ান বেশ রেগে যায়, হাত ধরে টানতে টানতে নিয়ে আসে রুমে। পুরো রুম ফুল দিয়ে সাজানো। অতসীর হাত পা জমে গেছে। আমি কাপুরুষ, কমন জেন্ডার, দেখবি আমি কি কি করতে পারি। অতসীর হাত মুচড়ে ধরে চিৎকার করে বলে সায়ান। অতসী ওর পায়ে লাথি মেরে সরে আসে। কি করবি তুই? কি করবি? রেপ করবি? ভোগ করবি? বিছানায় নিবি? নে, প্রমাণ দে তোর কাপুরুষতার। এই জন্যই বিয়ে করেছিস তো? আমি তো কি ক্ষতি করেছি রে? ওই মানুষটা ছিল যে আমাকে বুঝতো, আগলে রাখতো, আর তুই তাকে কেড়ে নিলি। কেড়ে দাঁড়িয়ে আছিস কেন? আয়, ফলাও কর তোর পুরুষত্ব, স্বামিত্ব। কথাগুলো বলতে বলতে অতসী নিজের শরীরের গয়নাগুলো খুলে ছুঁড়ে ছুঁড়ে বাঁধছিল। দুল খোলার সময় কান থেকে রক্ত বের হয়। হাতে চুড়ি দিয়ে হাত বেশ খানিকটা ছুলে গেছে, গলায় লেগেছে। এক পর্যায়ে অতসী শাড়ির আঁচল খুলে ফেলে। সায়ান অতসীর এই রূপ আগে দেখেনি। চুপচাপ মেটে তার আগ্রাসী, চাইলে সে ভোগ করতে পারবে অতসীকে, কিন্তু অতটাও খারাপ সে না। চুপচাপ বেরিয়ে যায়। কান্না করতে করতে অতসী একসময় ফ্লোরে বসে পড়ে। নিজের দুহাতে চুল টেনে জোরে জোরে দিহানের নাম ধরে কাঁদতে থাকে। আচ্ছা বাবা, আমি কি সত্যি তোমার অবৈধ সন্তান? 11 বছর বয়সী অনামিকার মুখে এমন কথা শুনে বিস্ময়ে তাকিয়ে আছেন আমিরুল ইসলাম। এসব কি বলছো মা? কে বলেছে এসব? কেন? অতসী তো স্কুলের সবাইকে তাই বলে। কি বলেছে? তোমাদের বিয়ের বয়স 11, আর আমার বয়সও 11 কিভাবে হয়? আমি নাকি বিয়ের আগের সন্তান, আর বিয়ের আগের সন্তান তো অবৈধ হয়, তাই না বাবা? অনামিকার কথার কি উত্তর দেবে আমিরুল ইসলাম জানে না। তবে এখন তাকে মিথ্যে বলতে হবে, সত্যিটা বলা যাবে না। অনামিকা সহ্য করতে পারবে না। আরে মা, শোনো তো, ছোটবেলা থেকেই তুমি খালি পড়তে চাইতে, একটুখানি থাকতেই শুধু কান্না করতে স্কুলে যাব, তাই তো তোমার বয়স বাড়িয়ে স্কুলে ভর্তি করাতে হয়েছে। সত্যি তো বাবা? তাহলে অতসী যে বলে। না, আর বলবে না। অনামিকা দিব্যি রুমে চলে গেল, আর অতসী দৌড়ে বাবার কাছে এসে একটা ডায়েরি দেখাতে দেখাতে বলল, বাবা, বাবা দেখো, আজকে আমি রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছি। হেড স্যার আমাকে এই ডায়েরি আর কলমটা দিয়েছে, দেখো। 8 বছর বয়সী অতসীর এতটা উল্লাস তার বাবার কান অব্দি পৌঁছায় না। সে খুব জোরেই ধমক দিল। অতসী উকড়ে গেছে, চুপচাপ দাঁড়িয়ে আছে। খুব বৈধ, অবৈধ শিখেছিস তাই না? আরে তুই তো রাস্তার মেয়ে, তুই শিখবি না তো কে শিখবে? বলে আশেপাশে কিছু খুঁজতে লাগলো। বাসার একটা ছোট ডান্ডি পেয়েও গেল। হাত পাত, হাত পাত বলছি। জোরে জোরে ধমকিয়ে যাচ্ছে সে। ছোট্ট অতসী চুপচাপ হাত বাড়িয়ে দেয়, কারণ জানে তার বাবা আজকে মারবে। দু হাতে ততক্ষণ পর্যন্ত মারলো যতক্ষণ হাত ফুলে না গেল। অতসীর মা থামাতে আসলে তার শরীরেও কিছু লাগলো। যখন অতসীর মায়ের লাগলো তখন ওর বাবা থেমে যায়। অতসীর মায়ের হাতে লেগে প্রায় কেটেছে। খুব দ্রুত অতসীর বাবা ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে হাতে লাগাতে গেলে অতসীর মা বলে, আমার দুহাত শক্ত আছে, রক্ত ঝোলও সামলে নিব, কিন্তু আমার ছোট্ট মেয়েটা এতটা সইতে পারে না। ওকে মারবেন না, আর যদি মারেন তাহলে আজ বিষ কিনে এনে দিবেন, ওকে নিজ হাতে খাইয়ে দিব, তখন না হয় আপনি শান্তি পাবেন।
ছোট্ট অতসী সেদিন পুকুরের পানিতে দুহাত ডুবিয়ে রেখেছিল অনেকক্ষণ।